আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম, এটা ভঙ্গিল পর্বত হবে। 2 জলপ্রপাত নদীর এটা ক্ষয়কার্য এর ফলে গঠিত হয়। 3 গ্রানাইট একটি, এটা হবে আগ্নেয় শিলা হবে। 4 সুদানে নীল নদের ওপর উচ্চ আসন বাঁধ বিখ্যাত। 5 ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এটা জাম্বেজি নদীতে। এরপর 2 গেছে এক কথায় উত্তর দাও। একে আছে পৃথিবীর ছাদ কাকে বলে? পৃথিবীর ছাদ পামের মালভূমিকে বলে। 2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। 3 তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি। 4 অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল। 5 আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি? আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম ওয়াদি। এরপর 3 আছে টিকা লেখো যে কোনো দুটি। একে আছে দোয়াব। দোয়াব একটি পার্সি শব্দ, দো অর্থ 2 আর আব অর্থ জল, অর্থাৎ পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশ গঙ্গা যমুনা দোয়াব নামে পরিচিত। এখানে আগ্রা, প্রয়াগরাজ প্রভৃতি শহর অবস্থিত। এরপরে 2 আছে লয় সমভূমি। মরুভূমির বালি বায়ু প্রভাবের দ্বারা বহু দূরে উঠে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। লোয়েস শব্দের অর্থ সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তুকণা। উৎপত্তি সাধারণত 0.05 মিলিমিটারের কম ব্যাসযুক্ত বালিকণা সহজে প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে বাহিত হয়। এই বায়ুর গতি কমে গেলে বা বায়ুর বৃষ্টিপাতের সম্মুখীন হলে বায়ুস্থিত বালিকণা অবক্ষিপ্ত হয় এবং লোয়েস সমভূমি গড়ে ওঠে। বৈশিষ্ট্য: 1 এই সমভূমির গভীরতা কম হয়। 2 এই সমভূমি প্রবেশ্য ও অনুর্বর হয়। 3 এই সমভূমিতে স্তর বিন্যাস দেখা যায় না। উদাহরণ: মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে উঠেছে। এরপরে 3 আছে টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড সংজ্ঞা: মরুপ্রায় শুষ্ক অঞ্চলে মালভূমি গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হলে এর উপরিভাগ টেবিলের মতো সমতল আকার নেয় এবং পার্শ্বদিক টেবিলের পায়ের মতো খাড়াভাবে নিচে নেমে যায়। একে অনেকটা টেবিলের মতো দেখতে লাগে বলে একে টেবিল ল্যান্ড বা অধিত্যকা বলে। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে টেবিল ল্যান্ডগুলি মেসা ও বিউট নামে পরিচিত। এরপরে 4 আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। একে আছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এর উত্তরটি হলো মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট জনসংখ্যার 95% মানুষ নীল নদের বদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হলো নীল নদ অববাহিকা। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। এর কারণগুলি হলো: 1 হচ্ছে উর্বর প্লাবনভূমি সৃষ্টি। সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয়, তবে গ্রীষ্মকালে আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফ গলা জল নীল নদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে মিশরের সমগ্র বদ্বীপ অংশ ও নীল নদের উভয় তীরে প্রায় 15 কিমি প্রশস্ত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই উর্বর ভূমিভাগ কৃষির পক্ষে আদর্শ। 2 কৃষিকাজে সহায়ক। নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে গম, যব, দীর্ঘ আঁশযুক্ত তুলো, আখ, তামাক, চীনাবাদাম, ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয়। 3 পরিবহন সহায়ক। নাব্যতার জন্য নীলনদ পরিবহনে বিশেষ সহায়ক হয়েছে। নীলনদের মোহনা থেকে প্রায় 1500 কিমি জলপথে সারা বছর নৌ চলাচল করে। এছাড়া নদী অববাহিকায় সড়কপথ ও রেলপথের বিকাশ ঘটেছে। 4 শিল্প স্থাপনে সহায়ক। উন্নত মানের
কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাস বয়ন, চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 5 জলবিদ্যুৎ উৎপাদন। বর্তমানে নীল নদের উপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 6 পশুপালনে সহায়ক। নীলনদ উপত্যকার তৃণভূমিগুলিতে পশুপালন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 7 জনবসতি স্থাপন। নীলনদ অববাহিকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ, তাই মিশরে প্রায় 90% মানুষের বসতি এই উর্বর অববাহিকাতেই। কৃষি, বিদ্যুৎ, শিল্প ও পরিবহনের সুবিধা থাকায় মিশরের নীলনদ অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। 8 যেটা হচ্ছে মরুভূমি বিস্তার রোধ। নীল নদের জন্যই এদেশের বিস্তীর্ণ অঞ্চল সাহারা মরুভূমির আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে। এরপরে 2 আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ একে হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তরে সাহারা মরুভূমি, দক্ষিণে কালাহারি ও নাবিব মরুভূমি অবস্থান করছে। 2 আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল, যা বিভিন্ন ধরনের হিংস্র জীবজন্তু ও কীটপতঙ্গের বাসস্থান। 3 আফ্রিকার বিভিন্ন অংশে সড়কপথ, জলপথ এবং রেলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত হওয়ায় অধিকাংশ স্থানই দুর্গম। 4 সর্বোপরি আফ্রিকার মিশ্র সভ্যতা ভারতের সিন্ধু সভ্যতার মতো প্রাচীন হলেও মহাদেশটির বেশিরভাগ স্থানই অজ্ঞাত ছিল। তাই অভিযাত্রী লিভিংস্টোন এই মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলেছেন। তার বিবরণ থেকে এই মহাদেশের সম্বন্ধে অনেক কিছু তথ্য পরবর্তীকালে জানা যায়। এরপরে 3 আছে আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। আগ্নেয়াস শব্দটি ল্যাটিন শব্দ আগ্নিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে উত্তপ্ত তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা পৃথিবীর অভ্যন্তরীণ তরল পদার্থ ম্যাগমা অনুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে ও জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীতে এই শিলা প্রথমে সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক শিলা বলে, উদাহরণ ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি। এরপরে 5 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম, যেমন 1 জলবায়ুর ওপর প্রভাব। সুউচ্চ পর্বত শ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করা। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতের প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। 2 নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। 4 পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। 6 শিল্প। বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতে দার্জিলিং, মানালি, সিমলা এই রকমই উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। এরপরে 8 জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 9 যেটা আছে বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতী বহু প্রাচীনকাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। এরপরে 2 যেটা আছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। ভূপ্রকৃতিগত দিক থেকে সাহারা একটি মালভূমি অঞ্চল। এই মরুময় মালভূমি অঞ্চলের প্রধান ভূমিরূপগুলি হলো: 1 আর্ক। সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো বালিয়াড়ি তৈরি করে, সেই বালিয়াড়িযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত। মরুভূমির পশ্চিম অংশে প্রায় 20% অঞ্চল জুড়ে আর্ক বিস্তৃত। এখানকার অনেক বালিয়াড়ি বায়ু প্রবাহের দ্বারা স্থান পরিবর্তন করতে থাকে, এগুলিকে চলমান বালিয়াড়ি বলে। 2 এটা হচ্ছে হামাদা। বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারায় যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে।
এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না। এখানে সর্বত্রই শুধু শক্ত পাথর। সাহারা মরুভূমির পশ্চিম দিকে 10% এর কম অঞ্চল জুড়ে হামাদা বিস্তৃত। রেক, সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে রেক বলে। লিবিয়া ও মিশরে রেক সেরির নামে পরিচিত। সাহারা মরুভূমির প্রায় 70% অংশ জুড়ে রেক বিস্তৃত। মরুদ্যান, মরুভূমির কোনো অংশের বালি বায়ু দ্বারা অপসৃত হতে থাকলে ওই অংশের গভীরতা যখন ভৌম জলস্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে স্বাভাবিকভাবে জল পাওয়া যায়। একে মরুদ্যান বলে। সাহারার বহু মরুদ্যান দেখা যায়, যেমন কুফরা, সিওয়া, টিমিমন, ঘারজাইয়া, বাহারিয়া, টুয়াট প্রভৃতি। এই মরু উদ্যানগুলিতে গাছপালা জন্মায়, চাষবাস হয়, মানুষের বসতি গড়ে ওঠে। 5 ওয়াদি, সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। মরুভূমিতে যখন সামান্য বৃষ্টি হয় তখন স্বল্প সময়ের জন্য এই নদীগুলিতে জল প্রবাহিত হয়, তবে অধিকাংশ সময় নদীগুলো শুকনো থাকে। ওই শুকনো নদীখাতগুলিকে ওয়াদি বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে 2 দাগে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।